প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্স স্বাস্থ্য সঙ্গীর আমাদের আজকের এই আয়োজনটিতে। দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। মেরুদণ্ডের নানা সমস্যায় রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হন এবং আমরা নানা ক্ষেত্রেই দেখি যে নানা ধরনের মেরুদণ্ডের জটিলতা নিয়ে কিন্তু মানুষ ভুগতে থাকেন। তখন আসলে অপারেশন প্রয়োজন হবে নাকি শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেয়েই সাময়িক মুক্তি পাবে, এই ধরনের নানা চিন্তাধারার মধ্য দিয়ে কিন্তু তখন জীবন অতিবাহিত হয়। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় আধুনিক স্পাইন সার্জারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আনিসুল ইসলাম খান, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর নিউরোসার্জারি বিভাগ, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ এবং স্বাগতম। স্পাইন সার্জারি শব্দটি শুনলে আসলে অনেকেই ভয় পেয়ে যান যে নানা ধরনের অপারেশনের প্রয়োজন হবে এবং স্পাইন সার্জারি করবার পরে আসলে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসবেন কিনা, কিংবা ব্যয়ভারটি কেমন হতে পারে, এই ধরনের নানা চিন্তাধারা যখন মাথায় আসে তারপরেও কিন্তু যখন প্রয়োজন তখন স্পাইন সার্জারি করতেই হয়। সেই বিষয়টি নিয়ে আজ আমরা জানতে চাই। অনুষ্ঠানের শুরুতেই স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে স্পাইন সার্জারি শব্দটি শুনলে এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে যান রোগীরা। সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে স্পাইন সার্জারি বলতে আসলে কি বোঝায় এবং এটি আসলে কাকে বলে? স্পাইন সার্জারি বলতে বোঝায় আমাদের মেরুদণ্ডের চারটা ভাগ আছে, সার্ভাইকাল, ডরসাল, লাম্বার, স্যাক্রাল। এবং লাম্বার স্যাক্রালকে যদি আমরা একসাথে বলি তাহলে বলবো লাম্বোস্যাক্রাল কম্পোনেন্ট। এই স্পাইন দ্যাট ইজ মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ডের এই চারটা অংশের যে কোনো একটা অংশে সমস্যা হতে পারে। কি হতে পারে? এক নম্বর, এখানে ডিস্ক প্রলাপস হতে পারে। দু নম্বর, মেরুদণ্ডের ভিতরে টিউমার হতে পারে। তিন নম্বর, ইনফেকশন হতে পারে। চার নম্বর, কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে। পাঁচ নম্বর এবং সবচেয়ে ডিভাস্টেটিং যেটা, সেটা হচ্ছে ইনজুরি হতে পারে। তা এই সব ক্ষেত্রে যদি আমরা সময় মতো যদি আমরা সার্জারি করি, সময় মতো যদি আমাদের কাছে আসে, অ্যাকচুয়াল যে সার্জারি দরকার সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু রোগী ধীরে 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 উন্নতির দিকে আসে। স্যার, আপনি অনেকগুলো রোগের কথা বলছিলেন, অনেকগুলো সমস্যার কথা বলছিলেন। সাধারণত কোন রোগটি আসলে বেশি দেখতে পান বা কোন রোগের লক্ষণ বা উপসর্গগুলো নিয়ে আসলে বেশি আপনাদের কাছে শরণাপন্ন হয় রোগীরা? আমাদের কাছে সাধারণত যেই সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে পিএলআইডি। পিএলআইডি এটা হচ্ছে মেরুদণ্ডের নিচের দিকে, লাম্বার এবং লাম্বোস্যাক্রাল এই রিজিয়নে যখন ডিস্ক সরে যায়, মেরুদণ্ডের দুটো হাড্ডির আমরা বলি কশেরুকা, এই কশেরুকা বা ভার্টিব্রা, দুই ভার্টিব্রার মাঝখানের যে ডিস্কটা আছে, এই ডিস্ক যখন পিছন দিকে সরে যায় অথবা ল্যাটারালি একটু সাইডে সাইডে সরে যে নার্ভের উপরে চাপ দেয়, অথবা স্পাইনাল যে শেষের অংশ আমরা এটাকে বলি ডুরাল স্যাক, এই ডুরাল অর থেকাল স্যাক এটার উপরে যখন চাপ দেয়, তখন কিন্তু ব্যথার সাথে সাথে ধীরে ধীরে নিউরোলজিক্যাল ডেফিসিট শুরু হয়। এইসব ক্ষেত্রে আমরা সার্জারি করি। সার্জারি করি কীরকম? আমরা ওই ডিস্ক ছোটো ইনসেশন দিয়ে ওই ডিস্কটাকে আমরা বের করে নিয়ে আসি, যেই ডিস্ক নার্ভের উপরে চাপ দিয়ে রেখেছে। এটা বের করে নিয়ে আসলে চাপমুক্ত হয়ে গেল। চাপমুক্ত হয়ে যাওয়ার পরে ধীরে 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 রুগী অলমোস্ট স্বাভাবিক জীবনে চলে আসে। একেবারেই স্বাভাবিক জীবন এটা আমি বলবো না, কারণ আল্লাহ তাআলা আমাদের শরীরে যেসব জিনিস দিয়েছেন সবগুলি কাজের, এবং এসব জায়গাতে যখন এতটুকু ইনজুরি হবে, আমরা যে সার্জারি করি, দিস ইজ ওয়ান টাইপ অফ ইনজুরি, ইট ইজ প্ল্যান্ড ইনজুরি। ঠিক আছে? তা এই ইনজুরি যখন হবে, এই ইনজুরিতেও দেখা যায় যে আগের মতো ফ্লেক্সিবিলিটি যেটা, হয়তো অতটা ফ্লেক্সিবিলিটি থাকে না, বাট পেশেন্টের চলাফেরা, দৈনন্দিন কাজ, ওনার চলাফেরাতে কোনো সমস্যা হয় না। কিন্তু অপারেশনটি তার অবশ্যই প্রয়োজন ছিল। হ্যাঁ, অপারেশন প্রয়োজন ছিল। অপারেশন কখন আমরা করি? সাধারণত অপারেশন আমরা তখনই করি যখন অল মোডালিটিস অফ, কি বলবো আমি, যে আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্ট যখন সবগুলি ফেল করে, তার মধ্যে মেডিসিন আছে, তার মধ্যে ফিজিওথেরাপি আছে, তার মধ্যে চেঞ্জ অফ পোস্টার আছে, চেঞ্জ অফ মডিফিকেশন অফ লাইফস্টাইল এগুলো আছে, এগুলো যখন সব ফেল করে তখন আমরা সার্জারিতে যাই। অনেকের মনে একটা ধারণা যে নিউরোসার্জনের কাছে অথবা স্পাইন সার্জনের কাছে আসলেই একেবারে সার্জারি একবারে সার্জারি আমরা করে ফেলি, কিন্তু মনে রাখতে স্যার একটি বিষয় যদি একটু আপনার কাছ থেকে স্পেসিফিক্যালি আমি জানতে চাই, সেটি হচ্ছে একজন রোগী আপনার কাছে আসলেন বা চিকিৎসকের শরণাপন্ন হলেন বিভিন্ন ধরনের স্পাইন বা মেরুদণ্ডের সমস্যা নিয়ে,
প্রাথমিকভাবে আসলে আপনারা এই যে চিকিৎসা পদ্ধতির কথা আমরা বলি, সেই ট্রিটমেন্ট মোডালিটিসটা আসলে কিভাবে শুরু করে থাকেন? প্রথম আমরা ট্রিটমেন্ট মোডালিটি বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে সবার আগে ডায়াগনোসিস। আচ্ছা। ডায়াগনোসিসটা আমাদেরকে কনফার্ম করতে হবে, এবং এই ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে এমনি যেগুলো ফিজিক্যাল যে সায়েন্স আছে, হ্যাঁ, কি ওগুলো আমরা করে নিই, ক্লিনিক্যালি পেশেন্ট কীরকম। দেন আমরা প্রথম যে ইয়েটা করি সেটা হচ্ছে একটা প্লেন এক্স রে করি, আচ্ছা। কারণ পরবর্তী যে ধাপগুলি কিন্তু ব্যয়বহুল। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড যে ইনভেস্টিগেশন সেটা হচ্ছে এমআরআই। সেক্ষেত্রে স্যার আরেকটি বিষয় যদি একটু জানতে চাই, একেবারে শুরুর দিকে আসলে যারা আপনাদের কাছে আসেন, নিউরোসার্জনের কাছে আসেন বা নিউরোসার্জারি বিভাগে দেখাতে আসেন, কি কি লক্ষণ বা উপসর্গগুলো প্রাথমিক পর্যায়ে থাকে যার জন্য আসলে স্পাইন সার্জারি করবার কথা আপনারা বলে থাকেন? প্রথম যে উপসর্গ সেটা হচ্ছে সিভিয়ার পেইন। আচ্ছা। সিভিয়ার পেইন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট বলবে যে আমার কোমরে 6 মাস 7 মাস ইভেন 1 বছর আগে হঠাৎ করে কোমরে একটু ব্যথা। এই ব্যথাটা মাঝে মাঝে ওষুধ খেলে কমে যেত, মানে 1 বছর পরে এসে পেশেন্ট বলে বা 6 মাস পরে এসে পেশেন্ট বলে যে আমার ব্যথাটা এখন আর কোমরে নাই, আচ্ছা। পায়ে চলে এসেছে, যেটাকে আমরা বলি রেডিয়েশন অফ পেইন, রেডিকুলোপ্যাথি। এটাই হয় সাধারণত, কারণ আমাদের যে পায়ের দিকে যে নার্ভগুলি আসে এই নার্ভের রুট হচ্ছে কোমরে, আবার হাতে যে নার্ভ আসে এই নার্ভের রুট হচ্ছে ঘাড়ে। ওখানে যখন প্রলাপস হবে তখন কিন্তু হাতে ব্যথা আসবে। আচ্ছা। তো এগুলো আমরা সব জাজ করি। জাজ করে প্রথম দিকে হয়তো আমরা, যদি পেশেন্টের কন্ডিশন বেশি খারাপ না থাকে, তখন আমরা কিছু মেডিসিন দিই, কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, হয়তো একটা করসেট দিয়ে রাখলাম, লাম্বার বেল্ট অথবা সার্ভাইকাল বেল্ট, এগুলো দিয়ে রাখলাম। ওনাকে বেশি ঝুঁকে কাজ করতে মানা করলাম, ওনাকে স্ট্রেইট বসে কাজ, উনি যদি কম্পিউটারে কাজ বেশি করেন ওনাকে বলি যে আপনি স্ট্রেইট বসবেন, সম্ভব হলে চেয়ারের হাতল ছাড়া। অর্থাৎ লাইফস্টাইলটা চেঞ্জ করার রাইট, প্যাটার্ন, মডিফিকেশন অফ লাইফস্টাইল। এটা করে যখন দেখা যায় যে না, এতেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট কিন্তু ভালো ফিল করে। আচ্ছা। কিন্তু আলটিমেটলি সেক্ষেত্রে তার ফিজিওথেরাপির যে বিষয়টি সেটিও কি সার্জারি হ্যাঁ, করবার আগে প্রয়োজন? সার্জারি করবার আগে আমরা ফিজিওথেরাপি, কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি আমরা বলি যে একটু থেরাপি দিয়ে রাখেন কীরকম লাগে। হ্যাঁ, যখন ফিজিওথেরাপিতেও কাজ হয় না, একটা পর্যায়ে মনে রাখতে হবে পেইন কিন্তু আমাদেরকে অ্যালার্ম দিচ্ছে। পেইন ইজ অ্যালার্ম অ্যান্ড পেইন ইজ লাইফ সেভিং অ্যাজ ওয়েল অ্যাজ লিম্ব সেভিং, হাত এবং পা সেভিং। যখন কোনো পেইন থাকবে না তার মানে ধরে নিতে হবে যে নার্ভ নষ্ট হয়ে গেছে, আচ্ছা। নার্ভ শুকিয়ে গেছে, তখন কিন্তু পেইন থাকবে না। কি হবে? তখন নিউরোলজিক্যাল ডেফিসিট হবে। আচ্ছা। নিউরোলজিক্যাল ডেফিসিট হলে উনি হয়তো পা ঠিকমতো উঠাতে পারবেন না, পায়ের আঙুল উঠাতে পারবেন না, হাত ঝিনঝিন করবে। পায়ের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ওনার ফুট ড্রপ হয়ে গেছে, সবচেয়ে মারাত্মক যেটা, এবং সবচেয়ে আমরা বলি যে রেড সাইন অফ পিএলআইডি, এটা হচ্ছে কোডাইকুইনাস সিনড্রোম। এই কোডাইকুইনাস সিনড্রোমটা খুবই খারাপ। আচ্ছা। কি হয় এতে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, হয়ে যায় সাধারণত, পায়খানার সমস্যা হয়, এবং পায়ের দিকে অবশ ভাব চলে আসে। এবং বলা হয় যে দিস ইজ নিউরোসার্জিক্যাল এমার্জেন্সি। যেমন ব্রেইনে যদি একটা এক্সট্রাডুরাল হেমোরেজ হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, ওটা যেরকম নিউরোসার্জিক্যাল এমার্জেন্সি, অপারেশন মাস্ট এবং যত দ্রুত সম্ভব করতে হবে, ঠিক একইভাবে কোডাইকুইনাস সিনড্রোম ইট ইজ অলসো মেডিকেল এমার্জেন্সি, নিউরোসার্জিক্যাল এমার্জেন্সি। বলা হয় যে উইদিন 48 আওয়ার্স যদি সার্জারি করা হয় তাহলে 90% চান্স অফ রিকভারি। সেক্ষেত্রে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে ক্যাথেটার লাগানো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে। এইসব পেশেন্টগুলি আলটিমেটলি দেখা যায় যে সার্জারি করার পরেও কেউ হয়তো আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে, কারণ যেটা আমি বললাম যে 48 আওয়ার্স, দিস 48 আওয়ার্স এটা হচ্ছে ইউরোপ আমেরিকান ওদের হচ্ছে স্টাডি। কিন্তু আমরা এখানে প্রচুর কোডাইকুইনাস সিনড্রোম অপারেশন করেছে 2 সপ্তাহ পর 3 সপ্তাহ পর, আল্লাহর রহমতে দেখা যায় যে ভালো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এখানকার একটা অবজারভেশন বাংলাদেশের। তখন হয়তো খারাপ হয়ে স্যার গেছে। আমরা যেটি দেখি যে স্পাইন সার্জারির একটি বড় অংশ জুড়ে রয়েছে আসলে স্পাইন ইনজুরি। নানা কারণে এটি হয়ে থাকে। কি কি কারণে স্যার আসলে স্পাইন ইনজুরিগুলো হয়ে থাকে? স্পাইন ইনজুরি মেইনলি আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে ফল ফ্রম হাইট। আচ্ছা। উপর থেকে গাছ থেকে পড়ে যাচ্ছে। আপনি রাজশাহী ডিভিশনে দেখবেন যে আমের মৌসুমে প্রচুর এরকম স্পাইন ইনজুরি আসে যারা আম গাছ থেকে পড়ে যাচ্ছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ওই অ্যাক্সিডেন্টেও এরকম ইনজুরি, স্পাইন ইনজুরি নিয়ে পেশেন্ট আসে। থার্ড যেটা সেটা হচ্ছে খেলাধুলা, স্পোর্টস ইনজুরি। আরেকটি বিষয় স্যার জানবার, সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো। আপনারা যখন আসলে স্পাইন সার্জারিতে যান, সেক্ষেত্রে স্পাইন সার্জারিতে যাবার আগে কি কি পরীক্ষা সাধারণত করে থাকেন এবং আপনারা আসলে কাউন্সিলিং এর বিষয়টি কিভাবে নিশ্চিত করে থাকেন?
যে কাউন্সিলিংয়ের ব্যাপার যেটা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন স্পাইন ইনজুরি নিয়ে একজন আসলো, হ্যাঁ, আমি কাউন্সিলিংয়ের কথা ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের চিটাগংয়েরই এক সাংবাদিক, নাম বললে হয়তো আপনি চিনবেনও, উনার গত 1 বছর আগে অপারেশন করেছিলাম। উনার ছিল সার্ভাইকাল রিজিয়নে একটা অ্যাকুট ডিস্ক, সিভিয়ার পেইন। উনি হাত এইভাবে উঠানো, হাত নামাতে পারতেন না, হ্যাঁ, নামালেই পেইন, হ্যাঁ। দ্যাট মিনস মানে হি আর্ন দ্য সার্জারি, আচ্ছা, সার্জারি ছাড়া কোনো উপায়ই ছিল না। তো উনার অপারেশন করলাম, এবং অপারেশন করার সময় কাউন্সিলিং এভাবেই করলাম যে দেখেন এমনও হতে পারে আপনার এই হাত অবশ্য হয়ে যেতে পারে অপারেশনের সময়, অপারেশন পরবর্তীতে আপনি আপনার নিচের দিকেও অবশ্য হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। স্যার স্পাইন সার্জারি পরবর্তী কিছু জটিলতাও হতে পারে। সেই জটিলতাগুলো নিয়ে স্যার আমরা কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছিলেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্স স্বাস্থ্য সঙ্গীর আমাদের আজকের এই আয়োজন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আধুনিক স্পাইন সার্জারি নিয়ে। আধুনিক স্পাইন সার্জারি নানা জটিলতা, সাফল্য এবং রিকভারি কেমন হচ্ছে এবং পরবর্তী জীবন তাদের কেমন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আধুনিক স্পাইন সার্জারি। বিরতিতে যাবার আগে স্যার আমরা শুনছিলাম যে স্পাইন সার্জারি করবার পরেও আসলে নানা ধরনের জটিলতা অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়। সাধারণত আসলে প্রাথমিক পর্যায়ে কি কি জটিলতার সম্মুখীন তারা হতে পারেন? জটিলতার মধ্যে প্রথমেই আমি যদি বলি তাহলে হচ্ছে পার অপারেটিভ, অপারেশনের সময় কী কী জটিলতা হতে পারে। কারণ আমাদের সার্জারি, বিশেষ করে নিউরো সার্জনদের কাজই হচ্ছে জটিলতার ভিতর দিয়ে যাওয়া। কারণ এখানে যদি একটু গরমিল হয়, একটু ইনজুরি হয়, একটু উল্টাপাল্টা হয়, তাহলেই কিন্তু বডিতে এটার রিফ্লেকশন চলে আসবে অপারেশনের পরেই। যদি আমি অপারেশন করতে যেয়ে একটু ভুল হয়, দেখা যাবে যে রোগীর পা অবশ হয়ে গেছে, সার্ভাইকাল রিজিয়নে করলে 4 হাত পাই অবশ হয়ে গেছে, অথবা এক সাইড অবশ হয়ে গেছে। এটা অপারেশনের পরপরই হবে। খুবই সতর্কতার সাথে এটা করতে হবে। এটা হচ্ছে পার অপারেটিভ। সুতরাং অপারেশনের সময় আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়, হ্যাঁ, যাতে ইনজুরি কোনোভাবে না হয়। সেকেন্ড, অপারেশন পরবর্তী সময় যেগুলো নর্মাল সার্জিক্যাল কমপ্লিকেশন, এগুলো হতে পারে। যেমন সেকেন্ডারি হেমোরেজ হতে পারে। হেমোরেজ হয়ে হয়তো, কারণ আমাদের জায়গা স্পাইনাল ক্যানাল এত ছোট, এত চিকন, এখানে অল্প একটু খুব মিনিমাম ব্লাডও যদি এখানে জমে, তাও কিন্তু এটা স্পাইনাল কর্ডের উপরে চাপ দিবে। থার্ড সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ পেইন, যেটা রুগীদের সাইড থেকে পোস্ট অপারেটিভ পেইন। মাঝে মাঝে এমনও হয় যে আপনার লাম্বার সার্জারি করার পরে বেশ কিছুদিন রুগীর ব্যথা থাকে। আমরা বলেই দিই আগে, দেখেন এই অপারেশনের পরে প্রথম 2 মাস 3 মাস আপনার ব্যথাটা একটু বেশি থাকবে। ওটা আমাদের সার্জিক্যাল পেইন, ওটা কিন্তু আপনার ব্যথা না। যেই ব্যথা নিয়ে আপনি এসছেন, আশা করি শিওর ওটার জন্য ব্যথানাশক ওষুধ দেওয়া হয়, ওটার জন্য কিছু মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয়, যা যা মডালিটিস আছে ওগুলো দেওয়া হয়। পাশাপাশি কিছু এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই। এই এক্সারসাইজগুলি আপনারা রেগুলার করবেন, হ্যাঁ। তারপরে হয়তো আপনার বলি যে 2 মাস বা 3 মাস আপনারা উপর হয়ে কোনো কাজ করবেন না, নামাজ পড়বেন চেয়ার টেবিলে। পরবর্তীতে ধীরে ধীরে আপনি বেন্ড হতে পারবেন। এটা আপনার বডি আপনাকে বলবে, শরীরই আপনাকে বলবে কতটুকু পর্যন্ত আপনি হতে পারছেন। এবং একটা পর্যায়ে যে দেখা যায় যে ওনারা মোটামুটিভাবে নর্মালি চলাফেরা করতে পারেন। আর ব্যথাটা হলো গিয়ে এটা সাবজেক্টিভ। আপনার ব্যথা একরকম, আমার ব্যথা একরকম, আরেকজনের ব্যথা আরেক রকম, তাই না? কাউকে আপনি দেখবেন মানুষ থেকে মানুষ ডিফার করে। একজনকে যদি আপনি চিমটি দেন, ওরে বাবারে চিৎকার দিয়ে উঠবে। আরেকজনের পিন ঢুকে যাচ্ছে হাতে, সহ্য করছে। এমনও পেশেন্ট আছে আমার, PLID করেছে, 1 মাসের মাথায় উনি চলে গেছেন মিডল ইস্টে, যে উনি আবার ওনার সেই কায়িক পরিশ্রম সেটা করছেন। আবার এমন পেশেন্টও আছে অপারেশনের পর 2 মাস 3 মাস আসে, স্যার ব্যথা যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আপনার 6 মাস 7 মাসের মাথায় এই ব্যথাগুলি থাকে না, ওইভাবে চলে যায়। আপনি স্যার হচ্ছে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের সিনিয়র কনসালটেন্ট এবং হচ্ছে কোঅর্ডিনেটর হিসেবে রয়েছে নিউরো সার্জারি বিভাগের। এবং আমি যদি স্যার আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে একটু জানতে চাই যে আপনার ডিপার্টমেন্টে আসলে স্পাইন সার্জারি কেমন হচ্ছে এবং এর সফলতার হারটি কেমন, এবং মানুষের যে সুস্থতার বিষয়টি আপনারা নিশ্চিত করে থাকেন, সেই হারটি আসলে কেমন? আমাদের এভার কেয়ার নিউরো সার্জারি ডিপার্টমেন্ট, অথবা আমি যদি বলি স্পাইন সাইডে আমরা কিন্তু প্রচুর কাজ করেছি ইতিমধ্যে।
বেশ কিছু কমপ্লিকেটেড কাজ করেছে স্কোলিওসিস সার্জারি, এবং এই স্কোলিওসিস সার্জারি চিটাগংয়ে প্রথম হয়েছে। এর আগে কিন্তু স্কোলিওসিস সার্জারি হয়নি। এটা ছাড়াও আরও বেশ কিছু অপারেশন ছিল যেগুলো কিছুটা জটিল ছিল। হ্যাঁ, স্পাইন টিউমার, খুব জটিল স্পাইন টিউমার কিছু ছিল সার্ভাইকাল রিজিয়নে। পেশেন্ট কোয়াড্রি প্যারালাইসিস নিয়ে 4 হাত পা অবশ ছিল, হাঁটতে পারতো না। এই পেশেন্ট এখন হেঁটে হেঁটে আমার চেম্বারে আসেন। এটাও আমরা এভার কেয়ার হসপিটালে করেছি। আমাদের এভার কেয়ার হসপিটালে এই সব কাজের জন্য আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, সেগুলো আছে, সেগুলো ব্যবহার করেই আমরা সাধারণত এই সার্জারিগুলি করি। সেক্ষেত্রে স্যার ফলো আপের যে বিষয়টি থাকে সেটি আসলে কিভাবে নিশ্চিত করেন, এবং রোগীরা আসলে কিভাবে বা কতদিন পর পর আসলে আপনাদের কাছে এই ফলো আপের জন্য আসেন? প্রথমে আমরা পেশেন্টকে 1 মাস পর আসতে বলি। যদি সমস্যা বেশি হয় তাহলে 1 মাস কেন, 1 দিন পরেই চলে আসবেন, এইভাবেই আমরা বলি। আচ্ছা, হ্যাঁ, সাধারণত 1 মাস পর ফার্স্ট ফলো আপে আমরা আসতে বলি। এরপরে 3 মাস পর পর ফলো আপে আসে। তারপরে যদি সমস্যা হয় তাহলে আসে, আদারওয়াইজ নট। এরকম অনেক পেশেন্ট আছে যারা শেষ পর্যন্ত আর ফলো আপে এখন আসে না। তার মানে ধরে নিতে হবে যে না, তিনি ওনারা একেবারে ভালো সুস্থ আছেন, হয়ে গেছেন। ওনারা ভালো আছেন। ভালো না থাকলে কিন্তু ওনারা আসছেন। অপারেশন পরবর্তী সময় স্পাইন সার্জারির কথা আমরা বলছিলাম, সেই অপারেশন পরবর্তী সময় আসলে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে কিনা? আছে, হ্যাঁ, ফিজিওথেরাপির ভূমিকা আছে। কারণ অপারেশন পরবর্তী সময়ে মাসেল কিছুটা টাইট হয়ে যায়, টট বলি আমরা, টটনেস। এই টটনেস এটা পেইনের জন্য হয়। পেইন যখন হবে তখন দেখা যাবে যে টাইট হয়ে যাচ্ছে। আমরা যেখানে পেইন হচ্ছে আমরা কিন্তু আমাদের মনের অজান্তেই কিন্তু দেখা যাবে যে ওই পাটা একটু শক্ত হয়ে যায়, তাই না? তো এই সব টাইটনেস, এগুলোর জন্য ফিজিওথেরাপি দরকার। আচ্ছা। কতটুকু পর্যন্ত বেন্ড হতে পারবে এগুলো ফিজিওথেরাপি বা অকুপেশনাল সেটি থেরাপি। স্যার আসলে কয়টা সেশন কিংবা কতদিন দরকার, এটি কি আপনারা নির্ধারণ করে দেন কিনা? এটা অ্যাকচুয়ালি আমরা নির্ধারণ করি না, এটা ফিজিয়াট্রিস্ট যিনারা ওনারা নির্ধারণ করে দেন। তবে আমরা একটা বলি যে এতটুকু পর্যন্ত আপনি বেন্ড হবেন, এতটুকু পর্যন্ত আপনি ওয়েট উঠাতে পারবেন, এর চেয়ে বেশি আপনি ওয়েট নিয়েন না। ইভেন এমনও আছে, যেমন আমি ধরেন যে অকুপেশন পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারি। কোন ক্ষেত্রে? সে এবং স্যার অকুপেশনাল থেরাপিরও একটি বিষয় রয়েছে, রাইট, যেটি নিয়ে স্যার হচ্ছে অনেকে আলোচনা করে থাকেন। সেই অকুপেশনাল থেরাপিটি কি এবং কখন স্যার এটি আসলে প্রয়োজন হয়ে থাকে? না, এটা ইয়ের পরবর্তীতেই, সার্জারির পরবর্তীতেই যদি প্রয়োজন হয়, তাই না? সে ডরসাল রিজিয়নে একটা ইনজুরি হয়ে গেল, আমি যেটা বলেছিলাম যে কিছু কমপ্লিট আছে, কিছু ইনকমপ্লিট যেই ইনজুরিগুলি, সেই ইনজুরিগুলি সার্জারি করার পরে ধীরে ধীরে ইমপ্রুভ করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সে মাসেল পাওয়ার হয়তো আমাদের নর্মাল মানুষের মাসেল পাওয়ার হচ্ছে 5, হ্যাঁ 5, কিন্তু যদি মাসেল পাওয়ার 2 থাকে ইনজুরির পরে, তাহলে দেখা যাবে এটা ধীরে ধীরে 4+ অথবা 5-এও চলে আসতে পারে। কিন্তু মাসেল পাওয়ার যদি একদম 0 থাকে, যেটা অনেক সময় দেখা যায় যে ডরসাল রিজিয়নে ইনজুরি হলে হয়, সার্ভাইকাল রিজিয়নে ইনজুরি হলে হয় নিচের দিকে, ওই সব ক্ষেত্রে অপারেশন আপনাকে করতে হবে। কেন? তাই না? অপারেশন করার পরে তো পা ভালো হবে না, ঠিক না? কিন্তু তারপরেও একটা ব্যয় সাপেক্ষ একটা অপারেশন কেন করবে? এটা করার উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট যাতে হুইল চেয়ার বাউন্ড হতে পারে। আচ্ছা, যদি পেশেন্টের হাত ঠিক থাকে, অন্তত সে হুইল চেয়ারে বসে নিজেকে নিজে চালাতে পারবে। ও আগে কায়িক পরিশ্রম করতো, লেবার হিসাবে ছিল, এখন হয়তো সে তার গ্রামে ছোট একটা পানের দোকান বা একটা ছোট দোকান দিয়ে নিজেকে নিজে চালাতে পারবে। অর্থাৎ সক্ষমতার হারটি আগের তুলনায় বাড়বে। আগের তুলনায় বাড়বে, রাইট। আদারওয়াইজ উনি কিন্তু ফ্যামিলির উপর একটা বার্ডেন হয়ে যাবেন, উনি সোসাইটির উপর একটা বার্ডেন হয়ে যাবেন, তাই না? সেক্ষেত্রে স্পাইন সার্জারি ক্ষেত্রে ব্যয়ের বিষয়টি আসে এবং অনেকেই বলে থাকেন যে অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে প্রতিটি স্পাইন সার্জারি। তারপরেও আসলে এটি কেনই স্যার করবার প্রয়োজন হয়? ব্যয়বহুল, এটা অবশ্যই আমাদের দেশের প্রেক্ষিতে এটা অবশ্যই ব্যয়বহুল। কিন্তু আপনি যদি ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, আমি তো ইউরোপ আমেরিকার কথা বলবোই না। ইউরোপ আমেরিকাতে একটা স্পাইন আপনার যদি ফিক্সেশন করতে হয়, দেখা যাবে যে আপনার 70 লক্ষ 80 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের দেশে যদি আপনি এটা করেন তাহলে দেখা যাবে যে হার্ডলি 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হচ্ছে। আচ্ছা, তাই না? অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। অনেক কম। এই যে আমি যে বললাম যে স্কোলিওসিস সার্জারি করেছি, এখানে প্রায় আমার 18টার মতো বসাতে হয়েছে, স্ক্রু বসাতে হয়েছে 18টা। এগুলো টাইটানিয়াম মেড, টাইটানিয়াম স্ক্রু, এবং এগুলো আপনার ইউরোপিয়ান স্ক্রু। তারপরেও কিন্তু তাদের খরচ হয়েছে সকলে 4,20,000 ওর লাইক দিস, এবার কেয়ারের মতো একটা হসপিটালে। সেই হিসাবে কিন্তু অনেক কম। এই অপারেশন যদি আপনার দেশের বাহিরে হতো
তাহলে কিন্তু খরচ অনেক বেশি হয়ে যেত। জি, যেটি স্যার অনেকের জিজ্ঞাসার ব্যাপার থাকে যে একবার মেরুদণ্ডের অপারেশন করবার পরে আসলে আবার পুনরায় অপারেশন করবার প্রয়োজন হয় কিনা, অর্থাৎ স্পাইন সার্জারির প্রয়োজন হয় কিনা। হয়, হতে পারে। কোন কোন ক্ষেত্রে স্যার আমরা এমনটি দেখতে পাই? এটা খুব বেশি এটা দেখা যায় যে পিএলআইডির ক্ষেত্রে, হ্যাঁ, প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, জি, এই ক্ষেত্রে দেখা যায় এটাকে আমরা বলি রিকারেন্ট ডিস্ক। রিকারেন্ট ডিস্ক আমরা হয়তো ডিস্ক সরিয়ে নিয়ে আসলাম, হ্যাঁ, সরিয়ে নিয়ে আসার পরে কিছু কিছু রেমনেন্ট রয়ে যায় যেগুলো সে সময় স্বাভাবিক ছিল, ওগুলো আমরা রঞ্জার দিয়ে টান দিলে ওইগুলো আসবে না, আসে না সাধারণত। আচ্ছা। এই সব ডিস্কগুলি পরবর্তীতে আবার ডিজেনারেট করতে পারে। আচ্ছা, তখন জোরে হাঁচি কাশে দিলে দেখা যাবে যে আগে তো একটু ইনজুরি ছিল, একটু ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে এটা স্লিপ আউট হয়ে যাচ্ছে, হয়ে নার্ভ রুটের উপরে বসে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে আবার অপারেশন লাগতে পারে। তবে এটাকে প্রিভেন্ট করার জন্য এখন আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট। আচ্ছা, ওই ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাঝখানে যে ওই জিনিসটা ছিল, এই ইন্টারভার্টিব্রাল বডির মধ্যে ডিস্ক সরিয়ে নেওয়ার পরে তো ওখানে একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপটার মধ্যে আমরা একটা আর্টিফিশিয়াল ডিস্ক বসিয়ে দিই। এটা বসিয়ে দিলে তখন এই সুযোগটা কম থাকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমার দর্শক বৃন্দকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্স স্বাস্থ্য সঙ্গীর আমাদের আজকের এই আয়োজন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আধুনিক স্পাইন সার্জারি নিয়ে। যখন আসলে স্পাইন সার্জারি করবার প্রয়োজন হয় তখন আসলে সময় ক্ষেপণ না করে কিংবা ব্যথানাশক ওষুধ খেয়ে দীর্ঘদিন না থেকে অবশ্যই সার্জারিটি করে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে অবহেলা করবার কোনো সুযোগ নেই। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।